বন্ধুরা অনেকেই আছে দেখবেন তারা অভিযোগ করেন তাদের শরীর সবসময় দুর্বল লাগে, অল্পেতেই ক্লান্ত হয়ে ওঠেন, হাঁপিয়ে ওঠেন, শ্বাসকষ্ট মতো হতে দেখা যায়। 15 মিনিট কাজ করে মনে হয় সারা দিন তারা কাজ করেছেন। এই ধরনের অলসতা এবং ক্লান্তি তাদের শরীরের মধ্যে কন্টিনিউয়াস লেগে থাকে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এই ধরনের যে ক্রনিক ফ্যাটিক বা উইকনেসের কারণ কি আছে এবং এর কমপ্লিট সলিউশন কি আছে আজকে এই ভিডিওর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের বলবো। দেখুন, মানব শরীর একটা ইঞ্জিনের সমান। একটি গাড়ি যেমন পেট্রোল বা ডিজেলে চলে, সেই পেট্রোল বা ডিজেল পুড়ে বা বার্ন হয়ে এনার্জি প্রোডাকশন হয় এবং সেই এনার্জির ফলে কিন্তু গাড়িটা সামনের দিকে এগিয়ে যায়। তেমনই মানব শরীরও একটা ইঞ্জিনের মতো। আমাদের শরীরে যদি এনার্জি প্রোডাকশনের যে প্রসেসটা আছে সেই জায়গায় কোনো গোলযোগ হয় বা সমস্যা হয় তখন কিন্তু আমরা এনার্জি পাই না, আমাদের শরীর দুর্বল লাগে এবং ক্লান্ত লাগে। আর এই সমস্যা যখন লং টার্মে চলতে থাকে তখন আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়। সুতরাং আমাদের শরীরে যে দুর্বলতা বা ক্লান্তি আসছে এর কারণটা জানা অত্যন্ত জরুরি। অনেকে করেন কি, শরীর অল্প ক্লান্ত বা দুর্বল লাগলে তারা ফার্মেসিতে গিয়ে বিভিন্ন রকম সাপ্লিমেন্ট ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট বা ভিটামিন টনিক নিয়ে এসে তারা খাওয়া শুরু করেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না, কারণ তারা তাদের দুর্বলতা বা ক্লান্তির কারণটা জানেন না বা বোঝার চেষ্টা করেন না। আর এই কারণে কিন্তু ক্রনিক ফ্যাটিক তাদের শরীর থেকে যায় না, তাদের দুর্বলতা পিছু ছাড়ে না। এই ক্লান্তি, দুর্বলতা, ঘুম ভাব বা অলসতা, হাঁপিয়ে ওঠার সমস্যা এগুলো লেগেই থাকে। সুতরাং আমাদের ক্লান্তি এবং দুর্বলতার মেজর যে কজগুলো আছে সেইগুলোকে জানা অত্যন্ত জরুরি। আজকে এই ভিডিওর মধ্যে একের পর এক আপনাদের বলবো যে আমাদের শরীরে যে দুর্বলতা বা ক্লান্তি আসে, অর্থাৎ ফ্যাটিক এবং উইকনেসের যে সমস্যা হয় তার মেজর বা মূল কারণগুলো কি। 1 নম্বর কারণ হচ্ছে শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়া, অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া, যেটাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলে। পুরুষদের ক্ষেত্রে তো বটেই, বিশেষ করে অধিকাংশ মহিলাদের মধ্যে এই অ্যানিমিয়ার সমস্যা বেশি হতে দেখা যায়। অ্যানিমিয়ার সমস্যা যখন হয় আমাদের শরীরে কিন্তু একটা ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট বা হাঁপানি ভাব লেগেই থাকে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন এনভায়রনমেন্ট থেকে বা পরিবেশ থেকে নাক দিয়ে শ্বাসটা টেনে নিচ্ছি, আমাদের লাংসের শেষ প্রান্তে অ্যালভিউলাই নামে একটা জায়গা আছে, যে জায়গায় আমাদের অক্সিজেনটা ব্লাড কালেক্ট করে নেয় এবং ব্লাডের মধ্যে থাকে হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিনের কাজ হলো এই অক্সিজেনটাকে ক্যারি করে বা বয়ে নিয়ে গিয়ে আমাদের শরীরের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দেওয়া। কারণ আমাদের সেল বা টিস্যুতে যে এনার্জি প্রোডাকশনের কাজ হচ্ছে মেটাবলিজমের ফলে, সেই এনার্জি প্রোডাকশনে অক্সিজেনটা অত্যন্ত প্রয়োজন বা দরকারি। তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে, এই অক্সিজেনের মাত্রাটা আমাদের প্রত্যেকটা সেল বা টিস্যু পর্যন্ত পৌঁছাবে না। এতে আমাদের এনার্জি প্রোডাকশনের যে প্রসেসটা আছে সেই জায়গায় গোলযোগ হবে বা ঘাটতি হবে। এই কারণে শারীরিক এক ধরনের দুর্বলতা আসবে বা অলসতা আসবে, ক্লান্তি আসবে। তাই যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে তাদের শরীরে একটা ক্রনিক ফ্যাটিক বা দুর্বলতা লেগে থাকতে দেখা যায়। আর এই যে শরীরে রক্তাল্পতার সমস্যা, এরও বিভিন্ন রকম কারণ আছে। যেমন আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে, শরীরে ভিটামিন সি এর ঘাটতি থাকতে পারে, ভিটামিন B12 এর ঘাটতি থাকতে পারে। এইগুলো মেজর কারণ। যাদের শরীরে অর্শ বা অ্যানাল ফিসারের সমস্যা আছে, আলসারের সমস্যা আছে, মহিলাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড, এগুলো মেজর কারণ শরীরে রক্ত কমে যাওয়ার জন্য, অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার জন্য। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ কারণটি আছে সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ যাদের থাইরয়েডের সমস্যা আছে। আমাদের গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেই জায়গা থেকে বিভিন্ন রকম হরমোনের সিক্রিয়েশন হয়। এক্ষেত্রে থাইরক্সিন নামে এক ধরনের হরমোন আছে যেটার মাত্রা কমে যায়, যার ফলে হাইপোথাইরয়েডিজম হয়। আর এই থাইরয়েড হরমোন কিন্তু আমাদের শরীরে মেটাবলিজমে ডাইরেক্ট অংশ নেয়, অর্থাৎ এনার্জি প্রোডাকশনের যে প্রসেসটা আছে সেই প্রসেসে কিন্তু থাইরয়েড হরমোন অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করে। তাই যাদের শরীরে থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স আছে বা সমস্যা আছে সেই সমস্ত ক্ষেত্রে শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি আসতেই দেখা যায়। তাই দেখবেন যারা থাইরয়েডের পেশেন্ট আছেন তাদের শরীরে সবসময় ক্লান্তি, অলসতা, দুর্বলতা এই ধরনের সমস্যা লেগেই থাকে। 3 নম্বর যে মেজর কজটি আছে সেটি হলো ডায়াবেটিস।
ডায়াবেটিস রোগীদের মধ্যে ক্রনিক ফ্যাটিক অর্থাৎ দুর্বলতা, ক্লান্তি লেগে থাকে। শরীরের মধ্যে একটা চিড়চিড়ে ভাব বা শুকিয়ে যাওয়ার মতো অনুভূতি সব সময় লেগে থাকে, বা অনেক সময় মাথা ঘোরার সমস্যাও লেগে থাকতে দেখা যায়। এইগুলোর মেজর কারণ হলো ডায়াবেটিসের সমস্যার ক্ষেত্রে আমাদের রক্তের মধ্যে অর্থাৎ ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। আর এই গ্লুকোজটা কিসের প্রয়োজন? আমাদের সেল বা টিস্যুর প্রয়োজন এনার্জি প্রোডাকশনের জন্য, আমরা যে কাজকর্ম করি সেই এনার্জিটা তৈরির জন্য। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়, আর এই ইনসুলিনের মাত্রা কমে যাওয়ার জন্য অতিরিক্ত গ্লুকোজগুলো আমাদের কোষ পর্যন্ত পৌঁছায় না, সেখানে এনার্জি প্রোডাকশনের কাজটা তারা করতে পারে না। এই গ্লুকোজগুলো সবই কিন্তু আমাদের রক্ত স্রোতের মধ্যে ঘোরাফেরা করে, তাই শরীরে ক্লান্তি, অলসতা, দুর্বলতা, চিড়চিড়ে ভাব বা শুকিয়ে যাওয়ার অনুভূতি, মুখ শুকিয়ে যাওয়া, জিভ আঠা হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হতে দেখা যায়। 4 নম্বর যে কারণটি আছে সেটি সাধারণত অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায়, সেটি হলো কম রক্তচাপ অর্থাৎ লো ব্লাড প্রেসার। এই লো ব্লাড প্রেসারের মধ্যে কিন্তু শারীরিক দুর্বলতার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এটা যাদের বয়স 20 থেকে 25 বা 30, 35 বা তারও উপরে সকলের ক্ষেত্রেই এটা হতে দেখা যায়। এখন আপনারা বলবেন লো প্রেসারের সঙ্গে শারীরিক ক্লান্তি বা দুর্বলতার কি সম্পর্ক? আমরা যখন খাওয়া দাওয়া করছি, যেসব খাওয়া দাওয়া করছি সেই খাওয়া দাওয়া থেকে যেসব আমাদের নিউট্রিশন আছে অর্থাৎ পুষ্টি পদার্থগুলো আছে সেগুলো শোষণ হয়ে আমাদের রক্তের মধ্যে যায়, এবং আমাদের ব্লাডের কাজ হলো অনবরত সার্কুলেট করা, গোটা শরীরের মধ্যে সেই পুষ্টি পদার্থগুলোকে পৌঁছে দেওয়া। যখন আমাদের ব্লাড প্রেসার নর্মাল থাকবে তখন সঠিকভাবে সমস্ত জায়গায় এই পুষ্টি পদার্থগুলো পৌঁছাবে, কিন্তু যখন লো প্রেসার থাকবে তখন এই পুষ্টি পদার্থগুলো আমাদের সেল বা টিস্যু পর্যন্ত যথার্থভাবে পৌঁছাবে না। সেই জায়গায় এনার্জি প্রোডাকশনের যে কাজটা চলছে সেই কাজের জন্য প্রয়োজনীয় পদার্থগুলো পৌঁছাবে না ঠিকভাবে, আর এই কারণে আমাদের শরীরে কিন্তু শক্তির যে উৎসটা সেটা পরিমাণে কম তৈরি হবে। এই কারণেই কিন্তু দুর্বলতা আসে যাদের ক্ষেত্রে লো প্রেসারের সমস্যা থাকে। 5 নম্বর একটি ভাইটাল কজ আছে, 30 থেকে 35 বা 40-এর উপরে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে যায়। আর এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যায় বা ক্লান্তি, অলসতা লক্ষ্য করা যায়, কারণ ভিটামিন ডি আমাদের হাড়কে মজবুত রাখার জন্য এবং ক্যালসিয়ামও আমাদের হাড় এবং মাসেলকে মজবুত রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইগুলো কমে গেলে আমাদের শরীরের মধ্যে ক্লান্তি, দুর্বলতা ক্রনিকভাবে আসতে দেখা যায়। 6 নম্বর যে কারণটির কথা বলবো সেটা শুনে আপনারা অবাক হবেন। অনেক পেশেন্ট বা রোগী আছেন তারা বলেন যে আমরা শারীরিক পরীক্ষা সমস্ত কিছু করেছি, আমরা ভিটামিন সি টেস্ট করেছি, ভিটামিন বি12 টেস্ট করেছি, আমাদের শরীরে অন্যান্য কোনো সমস্যা আছে কিনা বা ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে কিনা সমস্ত রকম, বা ভিটামিন ডি, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে কিনা সমস্ত রকম রিপোর্ট তারা করেছেন, সমস্ত রিপোর্টই নর্মাল। সমস্ত রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও যখন আমাদের শরীরে ক্রমশ ক্লান্তি বা দুর্বলতা লেগে থাকে, ক্রনিক ফ্যাটিক লেগে থাকে, এর একটা মেজর কারণ হলো অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। কারণ যখন আমাদের ব্রেনের মধ্যে সাইকোলজিক্যাল ফেজের মধ্যে একটা কন্টিনিউ চিন্তা ভাবনা চলে বা ওভার থিঙ্কিং চলে, এর ফলে কিন্তু আমাদের ব্রেন এনার্জি খরচা করে। আর এই এনার্জিটা কোথা থেকে আসে? আমাদের শরীরে যে স্টোর হয়ে থাকে গ্লুকোজ, সেই জায়গা থেকে কিন্তু এনার্জিটা আসে। ব্রেন 25% মতো এনার্জি খরচা করে, কিন্তু যখন আপনি অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন, ওভার থিঙ্কিং করবেন, নেগেটিভ থিঙ্কিং করবেন, সেই সমস্ত অবস্থায় কিন্তু আমাদের ব্রেন কন্টিনিউয়াস এই যে স্টোর হয়ে থাকা এনার্জিটাকে খরচা করে নেবে। তখন আদার্স অ্যাক্টিভিটির জন্য আপনার যে এনার্জিটা দরকার সেটা কিন্তু আপনি পাবেন না। তাই যারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভোগেন তাদের ক্ষেত্রেও একটা ক্রনিক ফ্যাটিক বা উইকনেস কন্টিনিউয়াস লেগে থাকতে দেখা যায়। 6টি মেজর কারণ আছে। এই কারণগুলোর জন্য আমাদের শরীরে সাধারণত ক্লান্তি, দুর্বলতা, অলসতা, ঘুম ঘুম ভাব, কাজকর্মে মন না বসা, এই ধরনের সমস্যাগুলো আসতে দেখা যায়। এইবার আপনাদের বলবো এই ধরনের দুর্বলতা বা ক্লান্তি, অলসতা যদি লেগে থাকে এইগুলোর সমাধান কি। অলরেডি আপনাদের বলেছি কজগুলো, সুতরাং কারণগুলো ধরে আপনাদের সমাধান করতে হবে। শুধুই ফার্মেসিতে গিয়ে একটি টনিক বা একটি সাপ্লিমেন্ট কিনে এনে খেলে হবে না, কোনো কাজ কিন্তু হবে না। আগে আপনাকে কারণটা নির্ণয় করতে হবে। যে কারণগুলোর কথা বলেছি, যেমন যদি রক্তাল্পতার সমস্যা থাকে, অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু কি কারণটা আছে সেটার চিকিৎসা করতে হবে। তার জন্য আয়রন সাপ্লিমেন্ট আছে,
বা বাড়িতেই আপনারা ঘরোয়া উপায়ের মাধ্যমে আয়রন সমৃদ্ধ খাবার দাবার খেতে পারেন। যেমন আপনি সজনে পাতা ভেজে বা এর পাউডার সেবন করতে পারেন, বা আপনি বেদানা খেতে পারেন, বিটরুট খেতে পারেন, কলা খেতে পারেন, আঙুর খেতে পারেন। এই সব যে খাবার দাবারগুলো আছে, বা ডুমুর, বিভিন্ন রকম সবুজ শাকসবজি অর্থাৎ গ্রিন লিফি ভেজিটেবলস, এইগুলো নিয়মিত প্রচুর পরিমাণে খেতে পারেন। গ্রামে গঞ্জে যে আগাছা মাছ থাকে সেইগুলো খেতে পারেন, এ থেকে আপনি প্রচুর পরিমাণে আয়রন পাবেন। বা যারা সমুদ্র তীরবর্তী এলাকায় থাকেন তারা সি ফুড খেতে পারেন, এক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন পাবেন। তবে অবশ্যই কিন্তু আপনার পেটের দিকটা খেয়াল রাখতে হবে। যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে, যাদের ডাইজেশনের সমস্যা আছে, এই সমস্ত ক্ষেত্রে আয়রনের অ্যাবজর্পশন বা শোষণ প্রক্রিয়াটা দুর্বল হয়ে যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। যারা ক্রনিক অ্যামিবায়াসিস বা আমাশয়ের সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রেও কিন্তু আয়রনের শোষণ কমে যায়। এই বিষয়গুলো অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে, সেই হিসাবে আপনাকে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে। না হলে কিন্তু শরীরে আয়রনের শোষণটা হবে না, এই ধরনের সমস্যা যাবে না। 2 নম্বর হচ্ছে হাইপোথাইরয়েডিজমের যাদের সমস্যা আছে তাদের বাইরে থেকে থাইরক্সিন সোডিয়ামের সাপ্লিমেন্ট দেওয়া হয়, বা আপনারা যদি থাইরয়েডকে ঘরে বসে ঘরোয়া উপায়ের মাধ্যমে সম্পূর্ণভাবে সমাধান করতে চান, আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনি আপনার থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনগুলোর ইমব্যালেন্স আছে সেটাকে সঠিক করতে পারবেন শুধুমাত্র ডায়েটের মাধ্যমে বা খাবার দাবারের মাধ্যমে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সারসাইজ ফলো করতে হবে, ডায়েট ফলো করতে হবে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার কমাতে হবে, সেই জায়গায় প্রোটিনটাকে আপনাকে বাড়াতে হবে। অতিরিক্ত গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে বা ইনসুলিনের মাত্রা যদি কমে যায়, আপনার সেলের মধ্যে যে গ্লুকোজটা জমে আছে সেটাকে আগে খরচা করতে হবে। তার জন্য নিয়মিত এক্সারসাইজ করতে হবে, সাঁতার কাটতে হবে, সাইকেল চালাতে হবে, ব্যায়াম করতে হবে, লাফ দড়ি খেলতে হবে মহিলাদের ক্ষেত্রে, বা হাঁটা চলা করতে হবে, যাতে আমাদের সেলের মধ্যে যে গ্লুকোজটা আছে সেটা খুব সহজে ইউটিলাইজ হয়ে যায়। আপনার রক্তের মধ্যে যে গ্লুকোজটা আছে সেটা আবার আপনার কোষের মধ্যে এন্টার করতে পারে ওই অল্প ইনসুলিনের মাধ্যমেই। সেইভাবে আপনাকে চলতে হবে এবং চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে। যাদের লো প্রেসারের সমস্যা আছে তারা প্রচুর পরিমাণে ওআরএস জল খান, ডাবের জল খান, বা ভাতের ফ্যান 1 গ্লাস নিয়ে তাতে অল্প নুন ছিটকে দিয়ে সেটা প্রতিদিন একবার করে খেতে পারেন। ভিটামিন সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ মতো নিতে পারেন যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে। প্রতিদিন 2টি করে খেজুর, 1টি করে ডিম সেদ্ধ খেতে পারেন, ফ্রুট জুস খেতে পারেন। এগুলোর মাধ্যমে লো বিপির যে সমস্যা আছে সেটা কিন্তু খুব দ্রুত রিকভার হয়ে যায়। যদি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে অবশ্যই কিন্তু সকাল 7টার পর থেকে 11টা পর্যন্ত এই যে সময়টা আছে এই সময় আপনাকে রোদে 45 মিনিট থেকে 1 ঘন্টা থাকতে হবে। সেটাই যথেষ্ট, আপনাকে আলাদা করে কোনো রকম সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। আপনার শরীর নিজে থেকেই ভিটামিন ডি তৈরি করে নেবে বা সিনথেসিস করে নেবে। এমনকি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিও আপনার শরীরে হবে না। তবে এটা অধিকাংশ মানুষই করতে পারেন না, অবশ্যই করার চেষ্টা করবেন। প্রাকৃতিকভাবে আমরা যদি ভিটামিন ডি তাকে আমাদের শরীরে সিনথেসিস করি, এর থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। যারা দীর্ঘদিন যাবৎ অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, ওভার থিঙ্কিং হয়, নেগেটিভ থিঙ্কিং হয়, আর এই কারণে ব্রেন অনবরত চলতেই থাকে, মাথা ভার হয়ে যায়, মাথা ঘোরে, এমনকি তাদের শারীরিক ক্লান্তি, দুর্বলতা, অলসতা লেগে থাকে, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ওভার থিঙ্কিংকে বন্ধ করতে হবে, নেগেটিভ থিঙ্কিং করা বন্ধ করতে হবে। এর বিভিন্ন রুলস আছে, তার জন্য চিকিৎসকরা অর্থাৎ সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন রকম অ্যান্টি ডিপ্রেসিভ মেডিসিন দিয়ে থাকেন, সেইগুলো নেওয়া যেতে পারে তাদের পরামর্শ মতো, বা আপনি এই সমস্যাটাকে নিজে থেকেও কন্ট্রোল করতে পারেন। এর জন্য বিভিন্ন রকম এক্সারসাইজ আছে, বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ বা সিবিটির প্র্যাকটিস আছে, এইগুলো করা যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু অ্যাংজাইটি জনিত বা ডিপ্রেশন জনিত যে শারীরিক দুর্বলতা বা ক্লান্তি থাকে এই সব সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন। শুধুমাত্র ভিটামিন টনিক বা সাপ্লিমেন্ট খেলে হবে না, কারণটাকে জানতে হবে, সেই হিসাবে আপনার ক্লান্তি দুর্বলতার সমাধান করতে হবে। ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন, যদি একান্তই না হয় যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিন, তার পরামর্শ মতো আপনি চিকিৎসা নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শারীরিক ক্লান্তি, দুর্বলতা অর্থাৎ ক্রনিক ফ্যাটিগের যে সমস্যা হয় তার কারণগুলো আপনাদের বোঝাতে পেরেছি এবং এর সমাধান কি হবে সেই সম্পর্কেও একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে
অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।